দেখুন আসলে নিরেট ভালোবাসা বললে পৃথিবীতে কিছু হয় না। একমাত্র খোদ ভালোবাসা আপনার স্রষ্টা বা আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে। আর বাকি এমন কোনো বন্ধু নেই যার কাছে আপনি সব কিছু বলতে পারবেন আর সে আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। স্বার্থ আর প্রয়োজন শেষ হলে যেকোনো বন্ধুই শত্রুতে রূপান্তরিত হতে পারে। আমার কাছে মনে হয় জীবনের সবসময় যে একই সুর বাজবে এরকম না। মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব হতে পারে, বিচ্ছেদ হতে পারে। কখনো, কখনো একসাথে পথ চলাটা শেষ হতে পারে। তবে প্রত্যেকটা শেষ হওয়ার একটা ভালো ব্যাপার আছে কি যে ভদ্র এন্ডিং হওয়াটা খুব দরকার। কখনো যেন শত্রুতায় রূপান্তরিত হয়ে সম্পর্কে শেষ না হয়। প্রত্যেকটা সম্পর্কে শেষ হোক অন্তত এক রাশি ফুল দিয়ে যে তোমার সাথে এতটা পথ হেঁটেছি, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু নিয়েছি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আজ থেকে আর একসাথে হাঁটতে পারছি না, একসাথে পথ চলতে পারছি না। তুমি আমার সাথে এতক্ষণ ছিলে, এতদিন ছিলেন, আমি হ্যাপি। কাপ ফুটবল নিয়ে আমার সত্যিই কোনো মাতামাতি নেই এবং এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমি জাপানের সাপোর্ট করেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল দেশ হিসাবে জাপান ভালো। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সব বিপদে আপদে পাশে থাকে, এশিয়ান কান্ট্রি, একটা সম্ভাবনাময় একটা দেশ। এবং জাপান দেখেন সাধারণত পৃথিবীর এই নষ্ট রাজনীতির মধ্যে জাপান খুব একটা ঢুকতে চায় না। এ কারণে ফুটবলকে ছাপিয়ে মানবিকতা আর দেশকে প্রাধান্য দিয়েছিলাম। জাপান তো ফুটবল থেকে বিদায় নিয়েছে। ডেফিনেটলি যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের জন্য সাধুবাদ। 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়, এটা অবশ্যই উপভোগ্য হয়ে উঠছে। এবং আমি বিশ্বাস করি যে যে টিমকে সাপোর্ট করুক না কেন, শুধু একটাই অনুরোধ, দিন শেষে আমার একটা জিনিস অবাক লেগেছে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমাদের যত আগ্রহ, আমাদের যত আকুলতা ব্যাকুলতা, সবাই এক বিন্দুতে যেভাবে মিলিত হয়েছে, দেশ নিয়ে যে আমরা কেন পারি না, এটাই প্রশ্ন। আমি গতদিন রাতে দেখলাম যে হারতে হারতে আর্জেন্টিনা জিতে গেল। সবার যে মিছিল বের করা, সমস্ত রাজনীতি দ্বন্দ্ব সংঘাত ভুলে সবাই একসাথে রাজপথে এসে নাচা গান, মানে কি বলবো, এটাকে নাচ গান করছে। তো এই প্রফুল্লতা যদি দেশের ব্যাপারে হতো, আমি দেশের ব্যাপারেও আমরা আসলে রাজনৈতিক পরিচয়কে আমরা প্রাধান্য দিই না, আমরা আমাদের জাতিকেই প্রাধান্য দিই। বাঙালি জাতিটাই আমাদের কাছে প্রাধান্য পায়। ফুটবল নিয়ে যে আগ্রহ, যে ব্যাকুলতা, আমি চাই আমার দেশ নির্মাণ নিয়েও এরকম ব্যাকুলতা আমাদের মধ্যে থাক। আমরা ফুটবলের ব্যাপারে যেমন আপোষহীন, আমরা সত্যি সবাই একসাথে খেলা দেখি, আমাদের দেশ নির্মাণেও রাজনৈতিক যে কোনো পরিচয় ভুলে আমরা একসাথে যেন কাজ করি, এই বার্তা আমার পক্ষ থেকে থাকবে। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার ভীষণভাবে চাওয়া যে ওই আগ্রহ, ওই প্রফুল্লতা আমাদের দেশ থাক, ওই ব্যাকুলতা আমাদের চোখে মুখে থাকুক আমাদের দেশের জন্য। জুয়েল ভাই, শেষ করবো একটা, আমি শেষ করবো। আপনার মানে মানে পেছনে আর কি অনুপ্রেরণা ছিল আপনার প্রিয়তমা, সেই প্রিয়তমাকে নিয়ে যদি কিছু বলেন এবং কবিতা যদি আবৃত্তি করেন। না আসলে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমার স্ত্রী হচ্ছে আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে, এখনও দিচ্ছে। সে প্রচণ্ড শক্ত মনের মানুষ এবং সে বাস্তববাদী মানুষ। যে কোনো সিচুয়েশনে সে শক্ত হয়ে দাঁড়াতে পারে, এটি তার একটা বড় গুণ। আর তার চেয়ে বড় কথা কি যে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ চায় তার প্রিয়জন তার সর্বোচ্চ ভালো করে বুঝতে পারবে। এবং একটা পুরুষ কোনো কিছুতে ক্লান্ত হয় না, তাকে আপনি সারা দিন পরিশ্রম করান, সে ক্লান্ত হবে না। শুধু ক্লান্ত হয় কখন জানেন? যখন ফোনের ওপাশ থেকে তার প্রিয়জন একটা অভিযোগের তীর ছুড়ে দেয়। এটি না হোক, দরজার ওপাশের প্রত্যেকটা মানুষ বাইরে কাজ করা ছুটে চলা পুরুষকে অন্তত ফোন করে এটা বলুক যে আমি আছি তো তোমার সাথে, তুমি চিন্তা করো না, আমি থাকলে তোমার সাথে আমরা না খেয়েও সময় পার করতে পারবো। এই যে চাওয়া পাওয়াটা, এই চাওয়া পাওয়াটা থেকে যায়। পুরুষ আসলে দিন শেষে এটাই চাই এবং প্রত্যেকটা পুরুষের হৃদয়ের চাওয়া হচ্ছে এটা, যে তার প্রিয়জন তাকে ভেঙে পড়ার সময়ে বলুক তোমার কিছু হবে না। এটাই আসলে পুরুষের চাওয়া। এবং দেখবেন পুরুষ পৃথিবীর কোনো বোঝা বহনে ক্লান্ত হয় না। পুরুষ শুধুমাত্র তার প্রিয়জনের অভিযোগ মাখা তীর যখন তার বুকে এসে লাগে তখন সে ক্লান্ত হয়, হেরে যায়, বিধ্বস্ত হয়ে যায়। কিন্তু একবার যদি তার প্রিয়জন বলতো যে আমরা একটা রাত দরকার না খেয়ে থাকবো, কিন্তু পরের রাতে ঠিকই আমরা একটা নতুন গল্প লিখব। আর আমাদের ইতিহাসটাই হবে এরকম যে 10টা রাত না খেয়েছিলাম কিন্তু আমরা দুজন একসাথে ঘুরে দাঁড়িয়েছি। ঘুরে দাঁড়ানোর গল্প তৈরি হোক দুজন মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে হাতে পেন থাকলে আমি কোথাও যেন একটু শক্তি পাই। মনে হয় আমি কিছু বানাতে পারবো, তৈরি করতে পারবো।
দেখেন লেখার অভ্যাসটা মানুষের না কমে যাচ্ছে। এখন সব কিছু গুগল করে মানুষ, সব কিছু ফোনে টাইপ করে। কিন্তু কি একটা সাদা কাগজে এই যে আপনি কিছু তৈরি করছেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। দেখেন আপনি যত বড় এসএমএসই লেখেন না কেন, এখনও পর্যন্ত সবচেয়ে আপডেট কোনো মানুষকে একটু কাগজে কালির অক্ষরে চিঠি লিখে দেখেন তো, তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি জন্ম দিবে এবং সে খুব আয়োজন করে পড়বে, এখন আরও বেশি আয়োজন করে পড়বে। জমা এই যুগেও কেউ চিঠি লিখেছে এবং সাদা কাগজের উপরে কালির অক্ষরে লেখা, এটা যেন তেন ব্যাপার না। অনলাইনে বই পড়া আর কাগজের বই পড়া তো এক না। আপনি রাত জেগে কষ্টের টাকা দিয়ে বই কিনে নতুন বইয়ের ঘ্রাণ একটা পৃষ্ঠা পৃষ্ঠা ভাঁজ করে সেটি পড়লেন, আবার মাথার কাছে রেখে দিলেন, ওই প্রশান্তি আর সেলফোনে পড়া তো একরকম না। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে একটা পেন হাতে থাকা মানে সে অনেক কিছু করতে পারে। কারোর হৃদয়ে রক্তক্ষরণ ঘটাতে পারে, কারোর বা হৃদয়ে ফুল ফোটাতে পারে। মানুষের হৃদয় তো আসলে হোয়াইট পেপারের মতো, সেখানে আপনি যে ছবি আঁকবেন সেটাই থেকে যাবে, আপনার নামে বরাদ্দ সেটি। যদি আপনি সেখানে ক্রস চিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার নামের সাথে সারা জীবনই ক্রস চিহ্নই থাকবে। আর যদি আপনি একটা গোলাপ ফুল এঁকে আসেন তার হৃদয়ে, তাহলে সেই গোলাপ ফুলটাই থাকবে, আজ থেকে 100 বছর পরেও থাকবে। মানুষের হৃদয় হচ্ছে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা হোয়াইট পেপার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, কি বলছিলেন তাকে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সারা জীবন এরকমই থাকতে পারি। উনিও বললেন হ্যাঁ, আপনার এই জীবন বোধটি ভালো লাগে, প্রকৃতির সান্নিধ্যেই থাকুন, বরঞ্চ স্বার্থপরতার মায়াজালে কখনো বন্দী হয়েন না, এবং আপনি ভালো আছেন, প্রকৃতির মাঝে আছেন, খুব ভালো আছেন। আপনার এই সিম্পলিসিটি, আপনার এই সরলতা, আপনার এই বিনয়ী মনোভাব, এটিই অক্ষুণ্ণ রাখুন। আপনি কখনো লোভের কাছে হেরেন না, কখনো লিপ্সার কাছে পরাজিত হেন না, অর্থের কাছে বিক্রি হেন না। আপনি এরকমই থাকুন। আপনার কাছ থেকে আমিও প্রশান্তি পাই, অনেক মানুষই প্রশান্তি পায়। এই প্রশান্তির কারণ হয়ে বেঁচে থাকুন। জুয়েল ভাই, একটু জানতে চাই আসলে আপনি বললেন যে প্রধানমন্ত্রী আপনাকে যে উপদেশ দিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর যখন আপনি আমন্ত্রণটা পেয়েছেন তখন আপনার কীরকম মনে হয়েছিল, বা এই আমন্ত্রণটা আপনার কাছে কোনভাবে পৌঁছেছে? দেখুন, আসলে রাষ্ট্রের মামুলি নাগরিক হয়ে প্রধানমন্ত্রীর ডাক পাওয়াটা তো যেন তেন ব্যাপার না। এটা আমাকে অনেক আপ্লুত করেছে, সবাইকে যেমন করে। আমার কাছে খুবই ভালো লেগেছে যে মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছেন, এটা তো অনেক বড় সম্মানের, এবং তার ইজ্জতের বরখেলাপ যেন না হয় এ কারণে আমি ঠিক টাইমের একটু আগেই চলে গিয়েছিলাম এবং উনি আমাকে ডাকলেন। কেন ডাকলেন এটি নিয়ে অনেক প্রশ্ন ছিল, পরে যেটি বুঝলাম উনি প্রোগ্রামগুলো দেখেন, ওনার ভালো লাগে। আমি বললাম স্যার এত সময় কোথায় পান? উনি বলছে রাতে দেখি। উনি যে খবর রাখেন সব কিছু, এটিতে অনেক মানে সুখকর একটি বিষয় এবং খুবই ভালো লেগেছে। জুয়েল ভাই, একটু জানতে চাই আসলে আপনি তো জীবনটা শুরু করেছিলেন একটা মাধ্যমে, তারপরে এখন অন্য একটা মাধ্যমে আপনি লিড করছেন। আপনার মতো আসলে জীবন পরিবর্তনের জন্য কী দরকার? জীবন পরিবর্তনের জন্য আসলে কিছুই দরকার না। জীবনটা কঠিনও না, খুব সহজও না। জীবন হচ্ছে জীবনের মতো, মানুষই জীবনকে সহজ করে তোলে, আবার এই মানুষই জীবনকে অনেক কঠিন করে তোলে। জীবন হচ্ছে নদীর মতো, জীবনের কখনো কখনো প্লাবন হয়, কখনো এপার ভাঙে, উকুল গড়ে। একটা নদী যেরকম, জীবনও সেরকম। আর জীবনকে নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। জীবন তো জীবনের মতো বয়ে চলবে। শুধুমাত্র কেউ যদি মিথ্যা না বলে, যদি রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন না করে, লোভের কাছে হেরে না যায়, তাহলে প্রত্যেকটা মানুষই আসলে একটা সত্যিকারের মানুষ হয়ে ওঠা সম্ভব। আমার কাছে জীবন খুব সহজ। জীবন হচ্ছে প্রকৃতির দেয়া অনন্য একটা উপহার, মহান আল্লাহর দেয়া উপহার। এটাকে সহজ রাখাটাই শ্রেয়। দুর্বোধ্য করলে এটাকে চালাতে আপনারই কষ্ট হবে। দিন শেষে আপনার জীবনটাকে আপনারই চালাতে হয়। জুয়েল ভাই, প্রিয়সী কখনো ঠিক হয়